প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি বি এম মিজানুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান, কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়, নওগাঁ নড়াইল। প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সদ্য প্রকাশিত যে 30 দিনের সিলেবাস প্রদান করা হয়েছে, তার থেকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক্সের উপরে আজকে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, যারা সপ্তম শ্রেণীতে আছো তারা ষষ্ঠ অধ্যায়ের পদার্থের গঠন সম্পর্কে আজকের ক্লাসে বিস্তারিত জানতে পারবে। এটা তোমাদের এই ধারাবাহিক যে প্রশিক্ষণে এটা তোমাদের জন্য সিলেবাসে আছে। অষ্টম শ্রেণীতে যারা আছো তারা ষষ্ঠ অধ্যায়ের পরমাণু গঠন সম্পর্কে আজকের ক্লাসে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, যারা নবম এবং দশম শ্রেণীতে আছো তারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় অধ্যায়ে পদার্থের গঠন সম্পর্কে আজকের ক্লাসে বিস্তারিত জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আর কথা বলবো না, শুরুতেই তোমাদের সাথে আলোচনা রাখছি পদার্থ কি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে জানবে পদার্থ কি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পদার্থকে ইংলিশে বলতে বলে ম্যাটার, অর্থাৎ এই যে পদার্থ, এই পদার্থ কাকে বলে তা আমরা শুরুতে জেনে নেই। যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম পদার্থ কাকে বলে। যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলে। এই সংখ্যাটি তোমরা কিন্তু ছোট ক্লাস থেকে জেনে আসছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বই কিন্তু সংখ্যাটি না, কিন্তু জ্ঞানমূলক অংশে কিন্তু এটা আসতে পারে, এই জন্য আমরা শিখে রাখবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পদার্থ কি এটা জানতে পারলাম। এখন তোমাদের সাথে আলোচনা করবো পদার্থের ভিন্নতার কারণ কি, অর্থাৎ পদার্থের ভিন্নতার কারণ। তো প্রিয় শিক্ষার্থীরা, এক একটা পদার্থ এক এক রকম, এরা ভিন্ন ভিন্ন। এই ভিন্নতার কারণ কি প্রিয় শিক্ষার্থীরা? প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতেই বলবো এই পদার্থের ভিন্নতার কারণ হচ্ছে এই পদার্থের গঠন। এটা পদার্থ, প্রিয় শিক্ষার্থীরা, এই যে পদার্থ, এক একটা পদার্থ কিন্তু এক এক রকম, এদের গঠনগত পার্থক্য রয়েছে। এই গঠনগত পার্থক্যের কারণে কিন্তু এক একটা পদার্থ দেখতে একই রকম হচ্ছে না, ভিন্ন ভিন্ন রকম হচ্ছে, তাই না? তাহলে আমরা যার ভিন্নতার কারণ হচ্ছে তার গঠন। এবং দ্বিতীয়ত আমরা বলতে পারি ওই যে পদার্থ তার ধর্ম। এই যে এক এক ধরনের পদার্থ এক এক রকম ধর্ম ধর্ম প্রদর্শন করে, এই জন্য কিন্তু ওই সকল পদার্থকে আমরা ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করি। অর্থাৎ এই যে পদার্থের ভিন্নতার কারণে তাদের ব্যবহার ভিন্ন হচ্ছে এবং ধর্ম এবং গঠনও কিন্তু ভিন্নতা হচ্ছে। তাই আমরা বলতে পারি যে পদার্থের ভিন্নতার কারণে প্রধানত তার গঠন এবং তার ধর্ম। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব পদার্থের প্রকারভেদ সম্পর্কে। তা প্রিয় শিক্ষার্থীরা, পদার্থকে কয় ভাগে ভাগ করা হয় এবং এটা কি কি আমরা কিন্তু পদার্থের অবস্থা কিন্তু জানি, কঠিন, তরল এবং বায়বীয়। সবাই কিন্তু এটা বলতে পারবে, কিন্তু প্রকারভেদে কিন্তু অনেকের মধ্যেই আছে। পদার্থের 1 নম্বর প্রকারভেদে আমরা যেটা বলবো মৌলিক পদার্থ। 2 নম্বর পদার্থের প্রকার বলতে পারো তুমি যৌগিক পদার্থ। এবং এই দুইটা সমান আর একটা ভিন্ন পদার্থ আছে যেটাকে বলা হয় মিশ্র পদার্থ। তো প্রিয় শিক্ষার্থীরা, মৌলিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেই পদার্থকে বলা হয় মৌলিক পদার্থ। অর্থাৎ যে সকল পদার্থ একটিমাত্র উপাদানে তৈরি, সেই সকল পদার্থকে বলা হচ্ছে মৌলিক পদার্থ। অর্থাৎ একটিমাত্র উপাদানে তৈরি, যে সকল পদার্থ একটিমাত্র উপাদানে তৈরি, অর্থাৎ সেই পদার্থকে বলা হচ্ছে মৌলিক পদার্থ। যেমন আমরা বললাম হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন প্রভৃতি। উদাহরণস্বরূপ আমি তোমাদের বইয়ের একটি চিত্র ব্যবহার করছি। এখানে হাইড্রোজেনের একটি মৌলিক পদার্থ আমি এখানে আঁকছি, দেখে নাও। এরা কিন্তু পরস্পর একসঙ্গে আছে, একটি মৌলিক পদার্থ হাইড্রোজেন। এটা কিন্তু বিশ্লেষণ করে ভেঙে দিই, তাহলে এই পদার্থকে একাধিক হাইড্রোজেন পরমাণু কিন্তু তৈরি করতেছে। হাইড্রোজেন অণুটা
তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে 6টি আছে, আমি 6টি তোমাদের জন্য রেখে দিচ্ছি। এই যে এটা ভাঙলে আবার শুধুমাত্র এই হাইড্রোজেন পরমাণুই কিন্তু পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী তোমরা জানতে পারছো যে মৌলিক পদার্থ কি, যে সকল পদার্থ একটি মাত্র উপাদানে তৈরি সেটা হচ্ছে মৌলিক পদার্থ, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ইত্যাদি। এবং এই যে মৌলিক পদার্থ এই পর্যন্ত 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। এই 118টি মৌলিক পদার্থের মধ্যে 98টি মৌলিক পদার্থ 98টি কিন্তু প্রকৃতিতে পাওয়া যায়, এই জন্য একে বলা হয় প্রাকৃতিক মৌলিক পদার্থ। আর 20টি মৌলিক পদার্থ গবেষণাগারে বা শিল্পে তৈরি করা হয়, এই জন্য একে বলা হয় কৃত্রিম মৌলিক পদার্থ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তো জানতে পারছি যে এই মৌলিক পদার্থ কিন্তু আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিক মৌলিক পদার্থ আছে 98টি, এরা প্রকৃতিতে পাওয়া যায়, আর কৃত্রিম 20টি হচ্ছে গবেষণাগারে তৈরি করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা আরেকটি ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এই যে আমাদের মানব দেহ এটা কিন্তু 26টি ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের সমন্বয়ে তৈরি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু আমার এই ক্লাসে এটা ব্ল্যাক বোর্ডে আমি যা লিখছি তোমাদের সাথে খাতায় তুলে নাও, এবং এটা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং পরবর্তী মনে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন যাবো যৌগিক পদার্থ কাকে বলে। যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় সে সকল পদার্থকে বলা হয় যৌগিক পদার্থ। অর্থাৎ যে সকল পদার্থ একের অধিক ভিন্ন ভিন্ন উপাদানের তৈরি, অর্থাৎ যে সকল পদার্থ একের অধিক ভিন্ন উপাদানে তৈরি, যে সকল পদার্থ একের অধিক ভিন্ন উপাদানে তৈরি সে সকল পদার্থকে বলা হয় যৌগিক পদার্থ। যেমন উদাহরণ দিলাম সোডিয়াম ক্লোরাইড NaCl, ক্যালসিয়াম কার্বনেট Fe2O3, মরিচা। এই যে পদার্থগুলো আছে, এই যে মরিচা বা চক যা সোডিয়াম ক্লোরাইড লবণ, এটা কিন্তু একটি যৌগিক পদার্থ। অর্থাৎ এই পদার্থকে ভাঙলে একের অধিক আমরা ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ পাচ্ছি। একটি উদাহরণ তোমাদের সামনে আমি রাখছি তোমাদের বইয়ের। সোডিয়াম ক্লোরাইড এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি পাচ্ছি দেখো, দুটি ভিন্ন মৌলিক পদার্থ, একটা পাচ্ছি সোডিয়াম, একটা পাচ্ছি ক্লোরিন, একটা পাচ্ছি সোডিয়াম, একটা পাচ্ছি ক্লোরিন। তাহলে দেখো এই পদার্থ ভেঙে দেওয়ার পরে আমরা কিন্তু ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থী তুমি জানতে পারছো যে এই যে যৌগিক পদার্থকে ভাঙলে এক বা একাধিক ভিন্ন উপাদানের মৌলিক পদার্থ কিন্তু আমরা পেতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তারপর দেখো যে এই যে সোডিয়াম ক্লোরাইড, এই যে ক্যালসিয়াম কার্বনেট বা এই যে মরিচা, এগুলোর মধ্যে এক বা একাধিক ভিন্ন ধর্মীয় উপাদান আমরা কিন্তু পাচ্ছি ভেঙে ফেলার পরে। এখন আমরা জানবো মিশ্র পদার্থ, অর্থাৎ যে সকল পদার্থের মধ্যে মৌলিক এবং যৌগিক উভয় ধরনের পদার্থ বিদ্যমান তাকে বলা হয় মিশ্র পদার্থ। অর্থাৎ যে সকল মিশ্রণে একের অধিক পদার্থ বিদ্যমান তাকে বলা হচ্ছে তোমার মিশ্র পদার্থ। এই যে মিশ্র পদার্থ, এখানে একের অধিক পদার্থ বিদ্যমান। যেমন আমরা প্রথমে সেটা বায়ু, যেমন বায়ু একটি মিশ্র পদার্থ। বায়ুতে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাস কিন্তু বায়ুতে থাকে, তাই আমরা বলতে পারি বায়ু একটি মিশ্র পদার্থ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আপনারা জানতে পারছি পদার্থ কি, পদার্থের ভিন্নতার কারণ কি এবং পদার্থের প্রকারভেদ কিন্তু জানতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা আমরা এই গুরুত্বপূর্ণ ক্লাসে এখন জানবো পদার্থের গঠন সম্পর্কে। উপরে অংশ মুছে দিচ্ছি কারণ ইতিমধ্যে তোমাদের হয়তো এই পার্টটা শেখা হয়ে গেছে বা এটা অংশ তোমরা ছোট ক্লাসেও শিখেছো। এখন আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু এই অধ্যায়ের গভীরে প্রবেশ করছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায়টি কিন্তু মনে রাখার জন্য তোমার খাতা কলম নিয়ে কিন্তু লেখা শুরু করে দাও। আমরা এখন জানবো পদার্থের গঠন, স্ট্রাকচার অফ ম্যাটার। ডিয়ার স্টুডেন্ট, পদার্থের গঠন, পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কণা দ্বারা তৈরি। এই ক্ষুদ্র কণা দুই ধরনের হয়ে থাকে, যথা অণু এবং পরমাণু। এই পদার্থের গঠনে তুমি যেটা দেখবে সেটা এই পদার্থ কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, একটা হচ্ছে অণু, একটা হচ্ছে পরমাণু এবং একটা হচ্ছে অণু। প্রিয় শিক্ষার্থীরা, অণু এবং পরমাণু সম্পর্কে তোমাকে যদি জানতে হয় আমি একটু পার্থক্য আকারে বা ছক করে তোমাদের বোঝার সুবিধার জন্য করে দিচ্ছি। কখনো কখনো তোমাদের কিন্তু পার্থক্য আকারে আসতে পারে যে অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য লেখো। তাহলে তোমরা একটা লিখে নাও, অণু এবং পরমাণুর মধ্যে আমরা পার্থক্য করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি ছক আকারে তোমাদের বোঝার সুবিধার জন্য করে দিচ্ছি, এটা তুমি দেখে নাও, সবাই তুলে নাও এটা। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি যেটা বলছি তোমাদের, এই যে পরমাণুকে বলা হচ্ছে ইংলিশে অ্যাটম এবং অণুকে বলা হচ্ছে মলিকুল। অ্যাটম শব্দের অর্থ হচ্ছে পরমাণু আর মলিকুল শব্দের অর্থ হচ্ছে অণু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আবার জানতে পারলাম যে অ্যাটম শব্দের অর্থ হচ্ছে পরমাণু এবং মলিকুল শব্দের অর্থ হচ্ছে অণু।
অর্থাৎ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অ্যাটম হচ্ছে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। আর এটা বুঝতে পারছো যে অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তাহলে এই যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, যা ওই মৌলিক পদার্থের ধর্ম ও গুণ অক্ষুণ্ণ রাখে। আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু, যা ওই যৌগিক পদার্থের ধর্ম গুণাগুণ অক্ষুণ্ণ রাখে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা উদাহরণ দিই এখানে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন। এখানে আমরা একটা অণু যেমন N2O2। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে বলছি যে এই যে পরমাণু, এরা স্বাধীন অবস্থায় থাকতে পারে না, স্বাধীন অবস্থায় থাকতে পারে না, বা আমরা বলি থাকে না এটা। আর এই অণু স্বাধীন অবস্থায় থাকতে পারে, স্বাধীন অবস্থায় থাকতে পারে বা থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে পারছি অণু পরমাণুর মধ্যে পার্থক্য যদি আসে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারছি যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, তাই না? আর এই যে পরমাণু কিন্তু ভাঙা, যদি আমরা ভাঙি তাহলে কিন্তু এইটাকে বড় কিন্তু ভাঙা যায় অ্যাটম, পরমাণু অবিভাজ্য কণা কিন্তু আগে বলা হতো, কিন্তু বর্তমানে এটা ভাঙলেও ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যাচ্ছে। আর অণুকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো কিন্তু একাধিক পরমাণু। তাহলে পরমাণুকে ভাঙলে তুমি পাচ্ছ ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আর অণুকে যদি আমরা ভাঙি তাহলে পাবো আমরা কি বলতো, এক বা একাধিক পরমাণু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু খুব সহজে পদার্থের গঠনে যে অণু পরমাণু সমানে গঠিত, তোমরা কিন্তু অণু পরমাণু সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো। প্রিয় শিক্ষার্থীরা, বই খুলে দেখো, এর পাশাপাশি তোমাদের এখন দেওয়া আছে প্রতীক এবং সংকেত সম্পর্কে একটা আলোচনা আছে। এখন আমি তোমাদের সাথে প্রতীক এবং সংকেত এই বিষয়টি নিয়ে একটু আলোচনা রাখবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা কিন্তু অণু এবং পরমাণু সম্পর্কে একটা সাধারণ ধারণা তোমরা লাভ করেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো হচ্ছে প্রতীক এবং সংকেত সম্পর্কে। প্রতীক কি বা সংকেত কি? তোমরা কিন্তু এই সংজ্ঞাটা ছোট করে কিন্তু ছোট ক্লাসে শিখেছো, শুধু সংজ্ঞাটা শিখেছো। কিন্তু আমরা কিন্তু এখন শুধু সংজ্ঞা শিখলে হবে না, এটার সাথে কিন্তু আমাদের একটু বিস্তারিত এখন শিখতে হবে সৃজনশীলের যুগ, তাই না? এই জন্য আমাদের এই সৃজনশীল প্রশ্নের উত্তর করতে গিয়ে কিন্তু জ্ঞানমূলক, অনুধাবনমূলক, তাই না, বিশ্লেষণমূলক, উচ্চতা, চিন্তন দক্ষতা প্রভৃতি প্রশ্নের তোমাকে উত্তর করতে হবে। আমি এখানে সংক্ষেপে ব্যবহার করছি এবং আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবে। যেহেতু ভিডিও ক্লাস, অনলাইন ক্লাস, আমার কথার দিকে একটু মনোযোগ রাখবে, তাহলে তোমাদের এটা বুঝতে অসুবিধা হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রতীক, এই প্রতীককে ইংলিশে বলে হচ্ছে সিম্বল। প্রতীককে ইংলিশে বলা হচ্ছে সিম্বল, আর সংকেত ইংলিশে বলা হচ্ছে ফর্মুলা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু জানতে পারছি যে এই যে প্রতীককে ইংলিশে বলা হচ্ছে সিম্বল, আর সংকেতকে বলা হচ্ছে ফর্মুলা। মৌলের পরমাণুর সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে, আমরা কিন্তু এটাকে জানছি, পরমাণুর সংক্ষিপ্ত রূপকে বলে প্রতীক। সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, আর অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। তা প্রিয় শিক্ষার্থীরা, আমার হাতের লেখা বুঝতে একটু অসুবিধা হতে পারে, কারণ বোর্ডের লেখাটাকে কিন্তু ছোট দেখায়। তাহলে তোমরা একটু ভালো করে দেখে নাও যে পরমাণুর সংক্ষিপ্ত রূপকে বলে প্রতীক, আর অণুর সংক্ষিপ্ত রূপকে বলে হচ্ছে সংকেত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাকে জানতে পারছি যে এই যে প্রতীক, যেটা এই প্রতীকটা হয় হচ্ছে মৌলিক পদার্থের, প্রতীক হয় মৌলের বা মৌলিক পদার্থের, আর সংকেত হয় যৌগিক পদার্থের বা যৌগের। তাহলে মৌলের হচ্ছে প্রতীক আর যৌগের হচ্ছে সংকেত। এবং আমি একটা উদাহরণ যদি তোমাকে দিই, যেমন হাইড্রোজেনের প্রতীক H, অক্সিজেনের প্রতীক O, এবং আমরা যদি বলি সোডিয়ামের প্রতীক Na, এবং আমরা যদি সংকেতের কথা বলি তাহলে এই যে হাইড্রোজেনের সংকেত H2, অক্সিজেনের সংকেত O2, এবং পানির সংকেত যদি আমরা বলি সেটা হবে H2O। তারপরে শিক্ষার্থীরা, আমরা কিন্তু প্রতীক এবং সংকেতের মধ্যে এক প্রকার পার্থক্য করে ফেলতে পেরেছি, তাই না? তাহলে প্রতীককে আমরা ইংলিশে বলছি সিম্বল, সংকেতকে বলছি আমরা ফর্মুলা। পরমাণু সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে প্রতীক, অণু সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে সংকেত। প্রতীক হয় মৌলের বা মৌলিক পদার্থের, সংকেত হয় যৌগের বা যৌগিক পদার্থের। যেমন আমরা উদাহরণ দিতে পারি, যেমন প্রতীক হচ্ছে হাইড্রোজেনের প্রতীক H, অক্সিজেনের প্রতীক O, সোডিয়ামের প্রতীক Na। ন্যাট্রিয়াম থেকে ল্যাটিন নাম থেকে এসেছে হাইড্রোজেন H2 সংকেত,
অক্সিজেনের O2 সংকেত এবং পানির H2O সংকেত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু প্রতি সংকেত জানার পাশাপাশি এদের মধ্যে একটা পার্থক্য কিন্তু করতে পারছি। আমি তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু এই পার্থক্য আকারে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন তোমাদের বইয়ের পরবর্তী অংশ প্রতীক লেখার নিয়ম সম্পর্কে আমরা একটু জানবো। সপ্তম শ্রেণীতে তোমাদের সংকেত লেখার নিয়ম আছে, কি করে হচ্ছে সেটাও আছে। তো আমরা আজকে সংকেত লেখার নিয়মে যাবো না আজকে ক্লাসে, আমি প্রতীক লেখার নিয়ম সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আসি প্রতীক লেখার নিয়ম। প্রতীক কি তোমরা জানতে পেরেছো, এখন আমরা জানবো প্রতীক লেখার নিয়ম। 1 নম্বর নিয়ম আমি তোমাদের সাথে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর, মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর, ইংরেজি নামের প্রথম অক্ষর বড় হাতি ব্যবহার করি। শিক্ষার্থীরা, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের ব্যবহার তোমরা জানো। তারা মৌলিক ইংরেজি নামে প্রথম অক্ষর বড় হাতের অক্ষর ব্যবহার করে কিন্তু আমরা প্রতীক লিখতে পারি। যেমন কার্বন, এইটার এই যে কার্বন, মনে একটা প্রণাম, এই কার্বনের প্রতীক হচ্ছে তোমার সি, অর্থাৎ এই যে বড় হাতের সি এটা ব্যবহার করে। হাইড্রোজেন, হাইড্রোজেন এর প্রতীক হচ্ছে এইচ, অর্থাৎ এই যে মৌলিক ইংরেজি নামের অক্ষর এর প্রথম অক্ষর যেটা আছে কার্বন, হাইড্রোজেনের কার্বনের সি, হাইড্রোজেনের এইচ, এই প্রথম অক্ষরটা বড় হাতের ব্যবহার করে কিন্তু আমরা প্রতীক লিখতে পারি। তোমাদের দ্বিতীয় যে নিয়মটা তোমাদের বইয়ে উল্লেখ করা আছে, আমরা সেটা বলছি যে দুইটি বর্ণের বা দুইটি অক্ষরের ক্ষেত্রে বা দুইটি বর্ণের ক্ষেত্রে প্রথম অক্ষরটি হচ্ছে তোমার বড় হাতের এবং দ্বিতীয়টি ছোট হবে। মৌলের নামের দুটি অক্ষর ব্যবহার করি, প্রথমটি বড় হাতের, দ্বিতীয়টি ছোট হাতে। তাহলে মৌলের নামের দুটি অক্ষর ব্যবহার করেও কিন্তু আমরা প্রতীক লিখতে পারি। প্রথমত তাহলে সেক্ষেত্রে প্রথমটি বড় হাতের অক্ষর লিখতে হবে বা ক্যাপিটাল লেটার, দ্বিতীয়টি ছোট হাতের অক্ষর বা স্মল লেটারে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেমন বলতে পারি ক্যালসিয়াম, ক্যালসিয়াম এটাকে আমরা বলতে পারি সিএ, অর্থাৎ এই প্রথম সিটা বড় হাতে এবং দ্বিতীয়টা হচ্ছে ছোট হাতে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে জানতে পারছো যে দুইটা অক্ষরের ক্ষেত্রে প্রথমটি হচ্ছে বড় হাতের, দ্বিতীয় হচ্ছে ছোট হাতে। তো প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর যে রুলসটা তোমাদের বইয়ে আছে প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে কিছু কিছু মৌলের প্রতীক ল্যাটিন হতে নেওয়া হয়। মৌলের প্রতীক ল্যাটিন নামে এক বা একাধিক আদ্যাক্ষরে হয়। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলি, যেমন ন্যাট্রিয়াম, ন্যাট্রিয়াম হচ্ছে সোডিয়ামের প্রতীক, যাকে আমরা বলবো সংক্ষেপে Na। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, ফেরিয়াম হচ্ছে একটা ল্যাটিন বর্ণ, ফেরিয়াম, এই ল্যাটিন নাম ফেরিয়াম হতে হলো Fe, এটা হচ্ছে আয়রন বা লোহার প্রতীক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু প্রতীক লেখার এই 3টি নিয়ম কিন্তু তোমাদের বইয়ে আলোচনা করা আছে। আমরা কিন্তু প্রতীক লেখার এই নিয়ম 3টা কিন্তু গুরুত্বের সাথে জানবো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমি তোমাদের সাথে আলোচনা করছি যে প্রতীক লেখার নিয়ম। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আলোচনা করব পরমাণুর গঠন সম্পর্কে। তোমরা যেহেতু প্রতীক, সংকেত এবং পদার্থের গঠন জেনেছো, এখন দেখো তোমাদের বইয়ে আছে কিন্তু পরমাণুর গঠন। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এটা অনলাইন ক্লাস, এখানে কিন্তু দেখা যাচ্ছে তোমরা আমার সাথে ডাইরেক্ট পার্টিসিপেট করতে পারছো না, এই জন্য অনেক কিছু বলার স্কোপ রয়েছে তোমাদের কাছে, যা তোমরা এই ক্লাসে ডাউনলোড করে পরবর্তী সময় কিন্তু বাসায় বারবার দেখি কিন্তু এটা আত্মস্থ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটি চিত্র আঁকছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো, এই যে চিত্র, এর মাঝে যেটা আছে এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। আর এই যে অক্ষ বা কক্ষপথ, এই যে কক্ষপথ, এই কক্ষপথে দেখো একটা মৌল নাম দিলাম হচ্ছে ইলেকট্রন, আর এই যে কেন্দ্রের মধ্যে একটা দিলাম প্রোটন এবং নিউট্রন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখন যাচ্ছি যে পরমাণুর গঠন সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করছি। পরমাণুর গঠন,
তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে স্ট্রাকচার অফ অ্যাটম বা পরমাণুর গঠন খেয়াল করে দেখো, এই যে চিত্রটা আমি তোমাদের সামনে এঁকেছি, এই চিত্রগুলো তোমাদের বইয়ে আছে। হাইড্রোজেনেরটা বা নাইট্রোজেনেরটা তোমাদের বইয়ে আলোচনা করা আছে, বা কার্বনেরটা আছে 6p6n, তাই না, 6e, এটা যে তোমাদের বই দেওয়া আছে, তোমাদের দেখতে পাচ্ছ যার যার বইয়ে। তাহলে এখানে কিন্তু আমি একটা সংক্ষিপ্ত চিত্র তোমাদের সামনে আমি দাঁড় করিয়েছি। এই যে চিত্রকে দেখো যে এই পরমাণু অধিকাংশ জায়গা কিন্তু ফাঁকা, আর কেন্দ্রে আছে নিউক্লিয়াস এবং কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান। তাহলে আমরা বলবো যে পরমাণু অবিভাজ্য নয়, পরমাণুকে ভাঙলে কিন্তু এক ভাগে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। তাই পরমাণু গঠনে কিন্তু কি দেখা যায়, একটা পরমাণু গঠনে তুমি জানতে পারছো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে। এই পরমাণু গঠনে কি থাকতেছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকতেছে। আর কি জানতে পারছো, পরমাণু কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। তুমি আবার জানছো হচ্ছে পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের পরমাণুর সকল ভর কিন্তু কেন্দ্রীভূত আছে, সকল ভর কিন্তু পরমাণুর এই নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রীভূত রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, পরমাণুর অধিকাংশ স্থান কিন্তু ফাঁকা। এই যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, আমরা এটিতে বলতে পারছি পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। এই প্রোটনকে চার্জ করা হচ্ছে প্লাস, আর নিউট্রনকে চার্জ নিরপেক্ষ। আর এই যে পরমাণু চারদিকে কতগুলো কক্ষপথে ইলেকট্রনকে কেন্দ্র করে কিন্তু বলে ধনাত্মক আধান বিশিষ্ট, ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন, ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াস কেন্দ্র করে ঘোরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু পরমাণু গঠন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছো যে পরমাণুর বেশিরভাগ জায়গায় কিন্তু ফাঁকা। আমরা বলেছি এর মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকতেছে। এই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকতেছে, পরমাণু কেন্দ্রে হচ্ছে নিউক্লিয়াসে পরমাণু সকল ভর কেন্দ্রীভূত আছে, এবং পরমাণু নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, এবং নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিবহন করে নির্দিষ্ট কক্ষপথে কিন্তু ইলেকট্রনগুলো ঘুরছে। এবং যে কয়টা ইলেকট্রন আছে ঠিক সেই কয়টা প্রোটন আছে, যে কয়টা ইলেকট্রন মাইনাস থাকে সেই কয়টা প্রোটন থাকতেছে, এবং নিউট্রন তো চার্জ নিরপেক্ষ বলেছি। তাহলে যে কয়টা ইলেকট্রন সে কয়টা প্রোটন থাকাতে কিন্তু পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ। কারণ কি, যে কয়টা ইলেকট্রন কক্ষপথে সেই কয়টা প্রোটন কিন্তু তার কেন্দ্রে রয়েছে, যে কয়টা পরমাণু কিন্তু চার্জ নিরপেক্ষ হচ্ছে, অর্থাৎ চার আধানহীন হচ্ছে, যে কারণে পরমাণু কিন্তু এই স্বাধীন অবস্থায় কিন্তু থাকতে পারছে না। এটা যে কোনো সময় কিন্তু এই করতেছে, তাই না? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু জানতে পেরেছি যে পরমাণুর গঠন সম্পর্কে। এখন আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে এই যে দুইটা ট্রাম যা তোমাদের প্রায় পরীক্ষা এসে থাকে, তো যারা তোমরা সপ্তম এবং অষ্টম শ্রেণীতে আছো তারা কিন্তু এই অংশ কিন্তু আমি তোমাদেরকে আজকে জ্ঞান দিচ্ছি। এর পরের পাঠে আমি তোমাদের বাকি অংশটুকু পড়াচ্ছি। আমি এখন তোমাদের সাথে আলোচনা করছি যারা নবম এবং দশম শ্রেণীতে আছো বা অষ্টম এবং নবম শ্রেণীতে আছো, তাদের সম্পর্কে আমি দুটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখছি। যে একটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা কাকে বলে, এবং আর একটা আমরা জানবো হচ্ছে ভর সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, যারা অষ্টম শ্রেণীতে আছো তাদের কিন্তু এই অংশ থেকে পরীক্ষায় গাণিতিক সমস্যা এসে থাকে। তাহলে আমি প্রথমে তোমাদের সাথে আলোচনা করব পারমাণবিক সংখ্যা কাকে বলে, এবং পরবর্তী আলোচনা করবো ভর সংখ্যা কাকে বলে। যেহেতু এটা সাথে এটা সম্পর্কিত, তাই আমি পাশাপাশি এটা তোমাদের সাথে নিয়ে আসছি। তো প্রিয় শিক্ষার্থীরা, অ্যাটমিক নাম্বারকে বলা হয় পারমাণবিক সংখ্যা, এটাকে বলা হচ্ছে অ্যাটমিক নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাটমিক নাম্বার কাকে বলে? কোন মৌলের পরমাণুর প্রোটন সংখ্যাকে, কোন মৌলের পরমাণুর প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। কোন মৌলের পরমাণুর প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা
বলে। যেমন যেমন কার্বনের পারমাণবিক সংখ্যা 6। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা উদাহরণ দিলাম, কার্বন সংখ্যা হচ্ছে 6। তোমরা বুঝতেই পারছো যে এই মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে 6। তাহলে আমি কিন্তু একটু আগে তোমাকে বলেছি যে এই চিত্র যখন তাকে বুঝিয়েছিলাম পরমাণু গঠনে, এটা প্রোটন প্লাস নিউট্রন বলেছিলাম, এটা বলেছিলাম ইলেকট্রন। তার প্রিয় শিক্ষার্থী তোমাকে জেনেছে এই যে প্রোটন সংখ্যা পি যেটা, এটাকে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ এই প্রোটন সংখ্যাকে বলা হচ্ছে, শুধু পিকে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানতে পারছি প্রোটন সংখ্যাকে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ যে কয়টা ইলেকট্রন সে কয়টা প্রোটন। সেই ক্ষেত্রে কার্বনের পারমাণবিক সংখ্যা 6 বলতে আমরা বুঝি এখানে 6টি প্রোটন রয়েছে এবং ঠিক তদ্রূপ 6টি ইলেকট্রনও কিন্তু এখানে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী এখন তোমাদের সাথে আমি আলোচনা করছি ভর সংখ্যা সম্পর্কে। ভর সংখ্যা কাকে বলে? একে ইংলিশে বলা হচ্ছে মাস নাম্বার, অর্থাৎ ভর হচ্ছে মাস, নাম্বার হচ্ছে সংখ্যা। ভর সংখ্যা কোনো মৌলের পরমাণুতে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে। কোনো মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে। তাহলে এর অপর নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা, এর অপর নাম নিউক্লিয়ন সংখ্যা। তো প্রিয় শিক্ষা, যেহেতু এটা নিউক্লিয়াসের মধ্যে রয়েছে এই জন্য একটি বলা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। কোনো মানে প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ এই ইকুয়ালটা আমরা বলতে পারি পি প্লাস এন। ভর সংখ্যা এ সমান আমরা বলতে পারছি পি সমান এন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কাকে বলে। এখন আমি তোমাদের সাথে একটি উদাহরণ দিচ্ছি যা দেখে তোমরা সহজেই কোনো মনে ভর সংখ্যা, এই প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা আমি উপরে পারমাণবিক সংখ্যাটা মুছে দিচ্ছি, ভর সংখ্যা তোমার লিখে নাও। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি টপিকস তোমাদের জন্য। আমি একটি উদাহরণ দিচ্ছি, এখানে এক্স একটি মোল, এই এক্স একটি মোল তোমাদের পরীক্ষা নিতে এসে থাকে, যা এখানে আবার দিলাম হচ্ছে 11 এবং এই পাশে আবার দিলাম হচ্ছে 23। তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা আসা থেকে এক্স মোলটির নাম কি এবং এই মোল ইলেকট্রন প্রোটন নিউট্রন, অর্থাৎ এই মৌলিক কণিকা আছে ইলেকট্রন প্রোটন নিউট্রন কণা, এর মান নির্ণয় করো। কিভাবে আমরা এটা নির্ণয় করবো শিক্ষার্থীরা? আমি একটি ছকে তোমাদের এটা দেখাচ্ছি, তোমরা একটা ছকটা এঁকে নাও এবং তোমরা ছকে তারা এঁকে এটা কিন্তু সহজে কিন্তু এটা করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমি যেটা তোমার জন্য লিখছি সেটা হচ্ছে ভর সংখ্যা, দ্বিতীয় আমি তোমার জন্য লিখছি পারমাণবিক সংখ্যা এবং তৃতীয় তোমাদের জন্য আমি দিচ্ছি প্রোটন সংখ্যা, তৃতীয় দিচ্ছি হচ্ছে ইলেকট্রন সংখ্যা। সিকোয়েন্সটা মনে রাখবে তাহলে তোমাদের পরীক্ষাটা মনে থাকবে। নিউট্রন সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে উদাহরণটা দেওয়া আছে বা যেটা তোমাদের কিন্তু আসে, আমি এই উদাহরণটা তোমাদের দিচ্ছি। এই যে এক্স মোলটা, এটা কিন্তু পারমাণবিক সংখ্যা 11, অর্থাৎ এই মোলটি হচ্ছে সোডিয়াম। তাহলে এই অজ্ঞাত মোলটি হচ্ছে সোডিয়াম। ভর সংখ্যা দেখে তোমরা কিন্তু জানো এটা হচ্ছে সোডিয়াম, যাকে ইংলিশে সংকেত বলা হচ্ছে নেট্রিয়াম বা Na। এই ভর সংখ্যা দেখো উপরে যেটা আছে সবার উপরে, ওটা ভর সংখ্যা 23। আর এই যে নিচে যে অংশটা আছে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 11। তাহলে প্রিয় শিক্ষা তোমরা জানো যেটা পারমাণবিক সংখ্যা প্রোটন সঙ্গে পারমাণবিক সংখ্যা বলা হয়, তাহলে প্রোটন কত হবে? 11, তাই না? আর প্রোটন যদি 11 হয়, যে কটা প্রোটন সে কটা ইলেকট্রন আছে, তাহলে কত বলতে 11 বলতে পারি আমরা। আর নিউট্রনকে বের করবো, এই যে প্রোটন আর নিউট্রন মিলে আছে 23, আর প্রোটন যদি 11 হয় তাহলে আমরা সহজে 23 - 11 করে এই 12টি পাচ্ছি আমরা নিউট্রন সংখ্যা, অর্থাৎ নিউট্রন সংখ্যা আছে কত? 12টি। এই ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে কিন্তু ইজিলি সূত্র জানাতে পারবে ভর সংখ্যা P + N। এখানে এর মান যদি তোমার 23 দেওয়া থাকে, পি এর মান যদি 11 থাকে, সহজে আমরা এখানে নিউট্রন বের করতে পারি। আবার যদি আমার পরীক্ষায় তুমি নিউট্রন সংখ্যা জানো এবং প্রোটন সংখ্যা জানো, তাহলে সহজে ভর সংখ্যা যোগ করে কিন্তু ভর সংখ্যা বের করতে পারা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা আমি আর আজকে ক্লাস দীর্ঘায়িত করছি না, তোমাদের এই যে অংশটা তোমাদের দিয়েছি এই অংশ থেকে তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন এসে থাকে। তো তোমাদের একটি বাড়ির কাজ আমি তোমাদেরকে দিচ্ছি, এই বাড়ির কাজটি তোমরা একটু করে আনবে প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের জন্য যে অংশটা বাড়ির কাজ লিখে নাও খাতায় সবাই।
তোমাদের LW বা বাড়ির কাজ যেটা, সেটা লিখে নাও। ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17, পারমাণবিক সংখ্যা 17 ও ভর সংখ্যা 35, ওই মৌলের নাম ও ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি ভালো লাগলো। তোমরা এ ব্যাপারে বাসায় আরও প্রস্তুতি গ্রহণ করো এবং পরবর্তী ক্লাসে চোখ রাখো। তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো সবাই। প্রত্যেককে ধন্যবাদ।